নমস্কার, হাই নিউজ আপনাদেরকে স্বাগত। নিউজ স্টুডিও নিয়ে রয়েছে আমি ঋগ। দেখে নেব এই মুহূর্তের বিশেষ কিছু খবর। প্রথমেই দেখব যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখতে নয়া ব্যবস্থা করেছে নবান্ন। নীলবাড়ির পাশে ডিজির কন্ট্রোল রুমে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখতে এবার নয়া ব্যবস্থা করছে নবান্ন। নীলবাড়ির পাশে ডিজির কন্ট্রোল রুমে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল। রাজ্যে যে কোনো জায়গায় সিসিটিভি ফুটেজ দেখা যাবে ওই ঘর থেকেই। পুলিশ এবং নবান্নের একটি সূত্রের খবর, 2026 সালের বিধানসভা ভোটের আগেই ওই বিশেষ কক্ষ খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। উদ্দেশ্য সারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আরও ভালো করে নজরদারি চালানো। রাজ্যের কোনো জায়গায় কোনো দুর্ঘটনা বা গোলমালের ঘটনা ঘটলে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরার উপর ভরসা করে পুলিশ। মূলত জেলা পুলিশ থেকে মনিটরিং করা হয়ে থাকে। আবার কোনো ঘটনার প্রেক্ষিতে যদি জেলা পুলিশের কাছ থেকে রাজ্য পুলিশের কর্তারা রিপোর্ট চান, তখনও প্রমাণের স্বার্থে সিসিটিভি ফুটেজের উপর জোর দেওয়া হয়। তবে এবার থেকে নবান্ন থেকে সরাসরি নজরদারি করার ব্যবস্থা করা হচ্ছে। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তত্ত্বাবধানে নবান্নের অদূরে ডিজি কন্ট্রোল রুমে শুরু হচ্ছে মনিটরিং সেল তৈরির কাজ। জানা যাচ্ছে ওয়েবেল সহ 3টি সরকারি এবং বেসরকারি সংস্থা বিশেষ ঘর করার কাজ শুরু করে দিয়েছে। 2026 সালের মধ্যে কাজ শেষ করে ফেলার পরিকল্পনা থাকলেও বেশ কিছু বাধাও রয়েছে। যেমন অনেক গ্রামীণ এলাকায় এখনো সিসি ক্যামেরায় বন্দোবস্ত করা যায়নি। আবার অনেক রাস্তায় সিসি ক্যামেরা খারাপ হয়ে পড়ে রয়েছে। এই কাজ করতে গেলে আগে রাস্তাঘাটে সিসি ক্যামেরা লাগানো কিংবা সারানোর কাজও করে ফেলতে হবে বলে জানিয়েছেন পুলিশের ওই উচ্চ পদস্থ এক কর্তা। নবান্ন সূত্রে খবর, সেসব মাথায় রেখেই কাজে নামা হয়েছে। কোন কোন জায়গায় সিসি ক্যামেরা খারাপ, কোথায় সিসি ক্যামেরার অভাব, সবকিছুরই খোঁজ নেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। কড়া হাতে দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম নজির। কি জবাব দিলেন তিনি, শোনাবো। হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। শাসক দল সূত্রে খবর, দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে দল নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনকে শোকজ করা হয়েছে। দলীয় সূত্রে খবর, 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁকে। বুধবার বিধানসভায় এসেছেন হুমায়ুন। বিধায়ক জানিয়েছেন তিনি বিধানসভায় এসেই শোকজের কথা জানতে পেরেছেন। শোকজ নিয়ে হুমায়ুন বলেন, শুনেছি আমাকে শোকজ করা হয়েছে। আমি হাতে কোনো চিঠি পাইনি, তবে আমার কথায় যদি দলের অস্বস্তি হয় তার জবাব আমি দেব। সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের জাতীয় কর্মসমিতির মিটিং ছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, মমতা বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, দলের নেতারা চাইলে যেখানে খুশি যেতে পারবেন, কিন্তু দল নিয়ে যা খুশি তাই বলতে পারবেন না। এই দলীয় শৃঙ্খলা না মানলে তাকে প্রথমে শোকজ করা হবে, সংশ্লিষ্ট নেতাকে জবাব দিতে হবে। দলনেত্রীর ওই কড়া নির্দেশের পর দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম নজির তৈরি হল তৃণমূলে। তৃণমূল সূত্রেই খবর, মমতার নির্দেশ পরপর 3 বার কোনো নেতা যদি একই ঘটনা ঘটান, তাহলে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে। ঘটনাচক্রে নেত্রীর নির্দেশে 24 ঘন্টা কাটতে না কাটতেই দল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কয়েকজন ঘিরে রয়েছেন, যে কজন নিজেদের পরিকল্পনার মধ্যে রেখেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভালো চান, পশ্চিমবঙ্গের শাসক হিসেবে তাকে দীর্ঘমেয়াদী দেখতে চান, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। যারা ক্ষমতায় আছেন, যারা দলটাকে গুলিয়ে দিতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের জায়গা ঠিক রাখতে চাইছেন, কানে মন্ত্রণা দিচ্ছেন, 2026 সালে তারা জবাব পাবেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানি। তৃণমূল যদি আগামী দিনে আমাকে টিকিট না দেয়, বেঁচে থাকলে অপকর্মের জবাব দেব। তৃণমূল সূত্রে খবর, বিধানসভার বাইরে দাঁড়িয়ে হুমায়ুনের ওই মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছে দলীয় নেতৃত্বকে। হাই নিউজ নেটওয়ার্ক। আবাসে বঞ্চনা, পঞ্চায়েত অফিসে তালা লাগালো গ্রামবাসীরা। 1.5 ঘন্টা বন্ধ থাকে পঞ্চায়েতের অফিস। আবাস যোজনা লিস্টে নাম না থাকায় গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন 2 বুথের বাসিন্দারা। দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। জানিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিস্তর চাপানোতরও চলছে। শেষে লোকসভা ভোটের আগে শাসক দল ঘোষণা করেছিল, ডিসেম্বরে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা রাজ্য সরকারই দেবে। সেই মতো প্রকল্পের সমীক্ষাও শুরু হয়েছে সম্প্রতি। কিন্তু আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই, এই অভিযোগ তুলেই গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন 2 বুথের গ্রামের বাসিন্দারা। কোচবিহারের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে চিলাখানা এক গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার ঘর নিয়ে সার্ভের কাজ শুরু হলেও দীর্ঘদিন থেকে চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতের 81 এবং 42 নম্বর বুথের বাসিন্দারা ঘর পাওয়া থেকে বঞ্চিত। আজকে আমাদের এলাকার জনসাধারণ ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গে গরিব মানুষের ঘর দেওয়া হচ্ছে। আমাদের চিড়িয়াখানা 1 জিপির 2টা বুথ বঞ্চিত হয়ে আছে। সেটা আমরা দীর্ঘদিন 2021 পর্যন্ত আমরা জনসাধারণ সবাই এই প্রধান কাছে যাওয়া হয়েছে, বিডিওর কাছে যাওয়া হয়েছে। আমাদের এর আগে আমরা অঞ্চলে কত বুথ 81 নম্বর বুথ। বিষয়টি বহুবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানোর পরও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। বুধবার তাই গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা মেরে বিক্ষোভে সামিল 2 বুথের বাসিন্দারা। ঝুলালাম, ঘর নাই, ঘর দিবে। এর আগে মেলাবার কমপ্লেন করেছি, 2 বার তালা মারলাম, এইবার ভাই লজ্জা নাই। গ্রামের পঞ্চায়েত প্রধানের কোনো লজ্জা শরম নাই, এই জন্য আবার আসি। আজকে তালা মেরেছি, কালকে এসে ঘুরি গেছি, কালকে গেছি, আজকে ঘুরি গেছি, তালা মারি নাই। আজকে আসি তালা মারেছি। যতক্ষণ ভিডিওর লোক আসবে না, আমার ঘরে ছাড়বে হবে না, ততক্ষণ আমরা তালা খুলবো না। কয়টা বুথে ঘরের নাম নেই? 2টা বুথের ঘর নাই। যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান বাসুদেব দাস জানিয়েছেন, 2018 সালে যে সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষারই কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য নাম বাদ পড়ে থাকতে পারে। তবে ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন যে যাদের যাদের লিস্টে নাম নেই তাদের একটি লিস্ট তৈরি করে নবান্নে পাঠানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। জানেন কি, অপরিচিত এমন অনেক অ্যাপ রয়েছে যা ফোনে রাখলে বাড়তে পারে নিজেদের বিপদ। দেখুন, বর্তমান ব্যস্ত সময়ে কাছের মানুষদের সঙ্গে দুদণ্ড কথা বলার সময় যেখানে থাকে না সেখানে চিঠি আদান প্রদান। তবে সেই চিঠি আদান প্রদান যদি ডিজিটালি হয়ে যায় তখন উৎসাহ বাড়ে বইকি। কিন্তু জানেন কি, অপরিচিত এমন অনেক অ্যাপ রয়েছে যা ফোনে রাখলে বাড়তে পারে নিজের বিপদ। চিঠি.me গত কয়েকদিন ধরেই চর্চায় এই অ্যাপ, কারণ নিজের পরিচয় গোপন রেখে মনের কথা প্রকাশ করার এই অস্ত্র সকলেরই বেশ পছন্দ। ফলে বার্তা আদান প্রদান চালাচ্ছেন অনেকেই। কিন্তু জানেন কি, এই অ্যাপেই লুকিয়ে ভয়ঙ্কর বিপদ। ফাঁস হতে পারে আপনার যাবতীয় গোপন তথ্য, এমনকি আপনার সার্চ হিস্ট্রিও চলে যেতে পারে অন্যের হাতে। জানা গিয়েছে এই অ্যাপটি তৈরি বাংলাদেশে, ঢাকা থেকে এর যাবতীয় পরিচালনা করা হয়। অ্যাপটি ডাউনলোড করার সময় শর্তের মধ্যেই লেখা গ্রাহকদের সামান্য কিছু তথ্য তারা রাখবে। সেখানে একথাও বলা রয়েছে যে প্রয়োজনে অতিরিক্ত তথ্যও তারা নিতে পারে। এদিকে অ্যাপটি যে সুরক্ষিত সে কথা বলা হয়নি। শর্তের মধ্যে স্পষ্টই বলা রয়েছে তথ্য যে সুরক্ষিত সেটা নিশ্চিত নয়। জানিয়ে দেওয়া হচ্ছে এটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস, মোবাইলের ইউনিক আইডি সহ বেশ কিছু তথ্য অ্যাক্সেস করতে পারে। পাশাপাশি ব্যবহারকারীর সার্চ হিস্ট্রিও অ্যাক্সেস করতে পারে এই অ্যাপ। ফলত ব্যবহারকারী তথ্য অন্যের হাতে যেতে পারে যে কোনো মুহূর্তে। এখানেই শেষ নয়, এই অ্যাপটির অফিসিয়াল মেল আইডি chi.me.app@gmail.com। কোনো স্থায়ী সংস্থার নিজেদের ডোমেন মেল আইডি থাকে, কিন্তু এটি জিমেল অ্যাকাউন্ট থেকে পরিচালিত। যে কেউ যে কোনো জায়গায় বসে এ ধরনের আইডি খুলতে পারেন। এ ধরনের মেল আইডি ব্যবহার করে বড় ধরনের অপরাধ করলেও মাথা খুঁজে বের করা বেশ কঠিন। তাই স্রোতে গা ভাসিয়ে চিঠি লেনদেনে মেতে ওঠার আগে সতর্ক হন। হাই নিউজ নেটওয়ার্ক। কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার অন্যতম আকর্ষণ ভেটাগুড়ির জিলিপি। প্রায় ৭৮ বছরের পুরনো এই দোকান, জিলিপির স্বাদ নিতে ভিড় জমায় দোকানে লোকেরা। ঐতিহ্যবাহী রাসমেলার অন্যতম আকর্ষণ ভেটাগুড়ি জিলিপি। খাদ্যরসিক বাঙালির কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার অন্যতম আকর্ষণই থাকে ভেটাগুড়ির এই জিলিপির। তাদের তৈরি জিলিপি ছাড়াও বাবুরহাট, রাজারহাট, এমনকি দেওয়ানহাট থেকেও ব্যবসায়ীরা রাসমেলায় জিলিপি বিক্রি করেন বহু বছর থেকে। কিন্তু মেলার কদিন ভিড় চোখে পড়ার মতো লক্ষ্য করা যায় ভেটাগুড়ির এই জিলিপির দোকানে। ভেটাগুড়ির নন্দীর পরিবার গত প্রায় ৭৮ বছর ধরে একই গুণমানের জিলিপি তৈরি করে আসছেন।
ভেটাগুড়ির নন্দীর পরিবারের জিলিপির ইতিহাস সম্পর্কে প্রশ্ন করা হলে দোকানের মালিক অসিত নন্দী জানান, তার দাদু প্রথম ভেটাগুড়ি থেকে এসে কোচবিহারের রাসমেলায় এই জিলিপি বানানো শুরু করেছিলেন। তারপর থেকে বংশানুক্রমে চলে আসছে জিলিপি তৈরি। বিগত ৭৮ বছর ধরে একই ধরনের জিলিপি বানিয়ে আসছে নন্দী পরিবার। গুণগত মানের কোনো পরিবর্তন হয়নি। এটা অ্যাকচুয়ালি আমার দাদু তৈরি উদ্যোক্তা, দাদুর পরে বাবা, বাবার পরে এখন আমি। প্রায় ৮০ বছর হবে, প্রায় ৮০ মতন বয়স হবে আমাদের এই দোকানে। এবং মানুষ এখানে আমাদের জিলাপিটা আগে যেভাবে ছিল এখনও কোয়ালিটি সেম রাখা হয়েছে। মানুষ এটা খায়, ভালো লাগে মানুষের, যার জন্য মানুষ এটার ডিমান্ড আছে মানুষের মধ্যে, এটা তাই জন্য প্রত্যেকবার দোকান দেওয়া। কোচবিহার রাস প্রথম শুরু হয়েছিল এই ভেটাগুড়িতেই। এখান থেকেই ভেটাগুড়ি জিলিপির ঐতিহ্য দিন দিন বৃদ্ধি পেয়েছে। দোকানের এক কর্মচারী বিশ্বজিৎ বর্মনের কথায় চিনি এবং চালের গুঁড়ো বেশি করে ব্যবহার করা হয়, এতে থাকে না কোনো রকম ভেজাল। প্রত্যেক দিন প্রায় ২০ বস্তা চিনি প্রয়োজন হয় জিলিপি তৈরিতে, আর যার জন্যই পরদিন পর্যন্ত টাটকা থাকে জিলিপি। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের একাধিক ক্রিকেটাররা এবার রেকর্ড অর্থ পেয়েছেন। এই তালিকায় ঋষভ পন্থের সঙ্গে শ্রেয়াস আইয়ারও রয়েছেন। তবে মোহাম্মদ শামির জন্য এই বিটটি খুব একটা ভালো ছিল না। নিজেদের আরটিএম কার্ড ব্যবহার করেনি গুজরাট টাইটান্স। এর পিছনের কারণ জানালেন দলের হেড কোচ। নভেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ মেগা নিলামের আসরটি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল। 10টি আইপিএল দল আইপিএল মেগা নিলাম ২০২৫-এ খেলোয়াড় কিনেছে, যা আবাদি আল জাওহার আরিনায় দুদিন ধরে চলছিল। এই নিলামে রেকর্ড অর্থ পেয়েছেন ঋষভ পন্থ। ভারতীয় একাধিক ক্রিকেটাররা এবার রেকর্ড অর্থ পেয়েছেন। এই তালিকায় পন্থের সঙ্গে শ্রেয়াস আইয়ারও রয়েছেন। তবে মোহাম্মদ শামির জন্য এই বিটটি খুব একটা ভালো ছিল না। এই নিলামে মোহাম্মদ শামির জন্য তার পুরনো দল গুজরাট টাইটান্স আরটিএম ব্যবহার করেনি। আইপিএল ২০২৩-এ পার্পল ক্যাপধারী মোহাম্মদ শামির জন্য গুজরাট টাইটান্সের রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার না করায় অনেকেই অবাক হয়েছেন এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মোহাম্মদ শামিকে তাদের ক্যাম্পে নিয়ে যেতে সফল হয়েছিল। গুজরাট টাইটান্সের প্রধান কোচ আশিস নেহরা শামির জন্য আরটিএম কার্ড ব্যবহার না করার কারণও জানিয়েছেন। ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে এখন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখা যাবে। আইপিএল ২০২৫ নিলামে ১০ কোটি টাকায় শামিকে কিনেছিল হায়দ্রাবাদ। তার পুরনো ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স অবশ্য সেই সময় মোহাম্মদ শামির জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারত, তবে তারা সেটা করেনি। আইপিএল ২০২৫ মেগা নিলামের পরে জিও সিনেমার সাথে কথা বলার সময় গুজরাট টাইটান্সের প্রধান কোচ আশিস নেহরা এই বিষয়ে কথা বলেছিলেন। Mohammad Shami, see, whatever he has done for GT and for India, I mean, he was part of our retentions also. But again, see, retention is that kind of a thing. Mohammad Shami, Shubman Gill, Rashid Khan, Sai Sudarshan. So every team has so many options, and we had RTM also. That we can take him in and maybe use RTM, but the kind of price he went. And see, it doesn't matter how much strategy you do when it's come to open auction, your strategy is not going to be successful all the time. Definitely whatever Mohammad Shami has done for GT, and those 3 years will always be memorable. আশিস নেহরা বলেন, আমাদের স্বামীকে ধরে রাখার পরিকল্পনা ছিল, কিন্তু এই কৌশলটি কাজ করেনি। এরপরে গুজরাট টাইটান্সের কোচ বলেন, মোহাম্মদ শামি গুজরাট টাইটান্স এবং ভারতের জন্য যা করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আমাদের ধরে রাখার পরিকল্পনার অংশ ছিলেন, কিন্তু প্রতিটি পরিকল্পনা ধরে রাখার ক্ষেত্রে সফল হয় না। তিনি আরও বলেন, আমরা আরটিএম কার্ড ব্যবহার করার কথা ভেবেছিলাম, কিন্তু এটি যে দামে গেছে তা বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল। ২০২২ সালের আইপিএলে মোহাম্মদ শামিকে ৬.২৫ কোটি টাকায় কিনেছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স তার অভিষেক মরশুমে আইপিএল ট্রফি জিতেছিল এবং শামি এতে মুখ্য ভূমিকা পালন করেছিল। শামি আইপিএল ২০২৩-এ দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ১৭টি ম্যাচে ২৮টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন তিনি। তার গড় ছিল ১৮.৬৮ এবং এই সময় তার ইকোনমি রেট ছিল ৮.০৩। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের সময় শামি গোড়ালিতে আঘাত পেয়েছিলেন, যে কারণে তিনি আইপিএল ২০২৪-এর বাইরে ছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। মাত্র ১,০০০ টাকা লোক নিতেই কেল্লা ফতে। ১০ বছর পর পকেটে ঢুকলো ২৫০০ কোটি। কিভাবে দেখুন। বছর ১০ আগে মাত্র ১,০০০ টাকা লগ্নি, আর তাতেই কোটিপতি হওয়ার সুযোগ পেয়েছেন বহু মানুষ। স্বপ্ন নয়, বাস্তবে এমনটাই ঘটেছে বিটকয়েনে বিনিয়োগকারীদের ক্ষেত্রে।
2009 সালে দুনিয়া জুড়ে চালু হয় এই ডিজিটাল মুদ্রা। বর্তমানে বিশ্ববাজারে যার মূল্য প্রায় $1 লক্ষ পৌঁছে গিয়েছে। বিটকয়েন বাজারে আসার পর প্রথম দিকে এর তেমন কোনো দর ছিল না। 2010 সালে প্রথমবার লেনদেনে ব্যবহৃত হয় এই ডিজিটাল মুদ্রা। ওই সময় যুক্তরাষ্ট্রের মুদ্রার ভগ্নাংশে পাওয়া যেত একটি বিটকয়েন, অর্থাৎ $0.08 ছিল ডিজিটাল মুদ্রাটির বাজার মূল্য। 2010 সালে ভারতীয় মুদ্রায় একটি বিটকয়েন কিনতে হলে $3.38 টাকা খরচ হতো, কারণ ওই সময় $1 গড় দাম ছিল 42 টাকা। ফলে বিটকয়েনের জন্য কেউ 1000 টাকার লগ্নি করলে 295.85টি ডিজিটাল মুদ্রা হাতে পেয়েছিলেন তিনি। চলতি বছরের নভেম্বরে বিশ্ববাজারে বিটকয়েনের গড় মূল্য $98,000 গিয়ে পৌঁছেছে। অন্যদিকে ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে 84.45। ফলে অঙ্কের হিসাবে একটি বিটকয়েনের দাম ভারতীয় মুদ্রায় 82,76,100 গিয়ে দাঁড়িয়েছে। ফলে মাত্র 10 বছর আগে যিনি 295.85টি বিটকয়েন কিনেছিলেন, বর্তমানে তিনি ওই সামান্য লগ্নিতে কোটিপতি হয়ে গিয়েছেন। তার কাছে থাকা বিটকয়েনের মূল্য ভারতীয় মুদ্রায় 2,447,32,78,185 টাকা। উল্লেখ্য, 2010 সালে মাত্র 2টি পিৎজা কিনতে খরচা হয়েছিল 10,000 বিটকয়েন, যা দেখে বিশ্বের অনেক আর্থিক বিশ্লেষকই মুচকি হেসেছিলেন। কিন্তু মাত্র 7 বছরের মধ্যেই ক্রিপ্টো মুদ্রাটির মূল্য নতুন মাইলফলক স্পর্শ করে। 2017 সালে একটি বিটকয়েনের দাম বেড়ে দাঁড়ায় $20,000। 2020-21 আর্থিক বছরে আমেরিকার ধনকুবের শিল্পপতি ইলন মাস্কের ব্যাটারি চালিত গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলা বিটকয়েনে লগ্নি করলে ক্রিপ্টো মুদ্রাটির দর হু হু করে বাড়তে শুরু করেছে। গত বছর আমেরিকার শেয়ার বাজারে বিটকয়েনকে স্বীকৃতি দেওয়ায় এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ স্টোরি এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।